আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। জেনেক্সের বাংলা ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। একটু আসতে দেরি হলো, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু মনে করবেন না। আমাদের জেনেক্সের সৈনিকদেরকে বলবো তাড়াতাড়ি চলে আসুন, লাইক করবেন, কমেন্ট করবেন, মেনশন করে দেন। যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে সবাইকে মেনশন করে দেন। বিশেষ করে বাংলা ক্লাসটা নট অনলি ফর এইচএসসি বাট অলসো অ্যাডমিশন সিকার যারা আছে তারাও, যারা এসএসসি দিচ্ছেন উত্তেজিত এইচএসসি 27 ব্যাচ আছেন, আপনারাও ওয়েলকাম আমার ক্লাসে। বিশেষ করে আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এফআরবি 26 অর্থাৎ এইচএসসি 26 যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য আমরা জেনেক্স পরিবার আসছি। ধারাবাহিকতায় প্রত্যেকটা সাবজেক্টের পাশাপাশি বাংলাও থাকবে আপনাদের সাথে। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, উচ্চারণ নিয়ে, একেবারে বেসিক টু অ্যাডভান্স। অর্থাৎ আমার কথা হচ্ছে যে আজকে মনে করেন উচ্চারণ সম্পর্কে কেউ কিচ্ছু জানেন না, আজকে ক্লাস থেকে ইনশাল্লাহ স্টার্ট করেন। দুটা ক্লাস নিব, উচ্চারণের উপর দুটা ক্লাস নিব ইনশাল্লাহ। এই 5 নাম্বার কখনো আপনাদের মিস যাবে না, আমি কথা গ্যারান্টি দিচ্ছি। একটু সময় নিচ্ছি না, কারণ অলরেডি হয়ে গেছে টাইম। আমি বেশিক্ষণ আপনাদেরকে রাখবো না, 9টার মধ্যে আমি ক্লাসটা শেষ করব ইনশাল্লাহ, কথা দিলাম। কিন্তু আমি যতটুকু দিচ্ছি এতটুকু বেশি গুরুত্বপূর্ণ, এই কারণে আপনারা সেকেন্ড যে উচ্চারণের জন্য আমি রেখেছি, ক্লাসটা রেখেছি, এটা ডিপেন্ড করবে প্রথম ক্লাসটা অর্থাৎ আজকের ক্লাসের উপর। ঠিক আছে, সবাই আসুন ইনশাল্লাহ। আমরা শুরু করে দিয়েছি, হয়ে যাচ্ছে। যারা এফআরবি 26 আছেন, এমনকি উচ্চ মাধ্যমিকে যারা পরীক্ষা দিবেন, আমাদের স্টুডেন্টদের মধ্যে যারা অ্যাডমিশন সিকার আছেন আপনারাও যুক্ত হতে পারেন ইনশাল্লাহ। আমরা ক্লাসটা শুরু করে দিই। আমি আমির ফারাবি, একটু পরিচয়টা নিয়ে নিচ্ছি। আজকে প্রথম ক্লাস বলে আমাকে হয়তো অনেকে চেনেন। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থেকে বাংলা সাহিত্য বিভাগ থেকে আমি সম্মানোত্তর শেষ করেছি, অর্থাৎ মাস্টার শেষ করেছি। এখন 2014 সাল থেকে অফলাইনে পড়াচ্ছি ইনশাল্লাহ। এবার আপনাদেরকে জেনেক্স অনলাইনের পক্ষ থেকে সারা বাংলাদেশের এইচএসসি পরীক্ষার্থীদের সাথে থাকবো ইনশাল্লাহ। অবশ্যই আমাকে জানাবেন কি হচ্ছে না হচ্ছে, কমেন্ট করে জানাবেন। সবাই জিজ্ঞেস করছে, আচ্ছা ঠিক আছে, অনেকে আসতেছে, তাড়াতাড়ি চলে আসেন। যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম। আর কথা না বলি, চলে যাই ক্লাসে। ঠিক আছে, প্রথমত আজকে উচ্চারণ নিয়ে কথা বলার আগে আপনাদের সিলেবাস নিয়ে একটু করে কথা বলি। বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র যেখানে 100 নাম্বার আছে, সেখানে ব্যাকরণ আছে 30 নাম্বার, আর নির্মিতি হচ্ছে 70 নাম্বার। 70 নাম্বারের নির্মিতি আছে, ব্যাকরণ হচ্ছে 30 নাম্বার। ব্যাকরণ 30টাকে আমরা 6টা এপিসোডে ভাগ করেছি। অর্থাৎ প্রথমটা হচ্ছে উচ্চারণ, যেটা নিয়ে আজকে আমরা কথা বলছি। উচ্চারণ হচ্ছে মাত্র 5 নাম্বার, বানানে 5 নাম্বার, শব্দ শ্রেণী 5 নাম্বার, শব্দ গঠন 5 নাম্বার, বাক্যতত্ত্ব 5 নাম্বার, আর একটা হচ্ছে শুদ্ধ প্রয়োগ 5 নাম্বার, টোটাল 30 নাম্বার। আজকে আমরা এই 5 নাম্বার কিভাবে এনশিওর করবো ইনশাল্লাহ আজকের এই প্রথম ম্যারাথন ক্লাসে আপনাদেরকে অনেকটা ক্লিয়ার করে দিব। আমি একটু করে দেখি উচ্চারণ সম্পর্কে। এইচএসসি বোর্ড কোয়েশ্চেনের মধ্যে যে প্রশ্নটা আপনারা হাতে পাবেন সেটার মধ্যে উচ্চারণটা কিরকম থাকে, আমি চট্টগ্রাম বোর্ডের 2025 সালের অর্থাৎ যারা সম্প্রতি রেজাল্ট পেয়েছে ওনাদের রেজাল্টটা একটু খারাপ হয়েছে, সেটা আর না বলি ইনশাল্লাহ। 2026 সালে আপনাদের একটা চমৎকার রেজাল্ট হবে, আপনারা আমরা সাথে আছি আপনাদের। 2025 সালের প্রশ্নটা আমরা একটু করে দেখি। এইচএসসি পরীক্ষায় উচ্চারণের নমুনা প্রশ্নটা 1 নম্বরে উচ্চারণ থেকে প্রশ্ন করে, তাহলে এই 1 নম্বরে প্রশ্নের আনসার করলে আমি কত নাম্বার পাবো? 5 নাম্বার। সেক্ষেত্রে 2 ধরনের প্রশ্ন করে থাকে। একটা হচ্ছে নিয়ম থেকে, অধ্বনির উচ্চারণের 5টি নিয়ম, এখান থেকে একটা দিয়েছেন, এখান থেকে 5টা নিয়ম লিখে দিবেন আপনি, উদাহরণ সহ দিবেন, আপনাকে 5-এ 5 দিবে। ওইখানে আপনি ভালো লিখতে পারলে 5-এ 5, একটু কম লিখতে পারলে 4। তাহলে ওইখানে নাম্বারটা হারানোরও আবার অ্যাচিভ করারও একটা ভয় আছে। 2 নাম্বার ক নাম্বার যেটা থাকবে, যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখো। 8টি শব্দ দেয়া থাকবে, আপনাকে যে কোনো 5টি শব্দের উচ্চারণটা লিখে দিবেন। অর্থাৎ শব্দটা এক পাশে লিখবেন,
তারপর পাশে কি লিখে দিবেন আপনি উচ্চারণটা। মনে করেন এখান থেকে 8টি শব্দ থেকে আমি একটা শব্দ নিলাম সন্ধ্যা, সন্ধ্যাটা এভাবে লিখবেন, লিখে আপনি পাশে উচ্চারণটা লিখে দিবেন জাস্ট সন্ধ্যা। এভাবে যদি লিখে দিতে পারেন পাঁচে 5 ডাইরেক্ট ম্যাথমেটিক্স এর মতো নাম্বার খ নাম্বারটা, তাহলে আমি এই নাম্বারটা অ্যাচিভ করতে পারবো, খ নাম্বারটা আনসার করতে পারবো যদি আমি ক নাম্বারটা ভালো করে আয়ত্ত করতে পারি। সেক্ষেত্রে আমাদের এই ক্লাসের পাশাপাশি এই 5টি প্রশ্ন অর্থাৎ এই 5 নাম্বারের জন্য প্রশ্নগুলোও চলে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা যে শব্দগুলো দেয়া থাকবে 8টি, ওইগুলো আমরা খুব ইজিলি আমরা এগুলো সলভ করার চেষ্টা করব। এবার আসি, আমি এইচএসসি যারা পরীক্ষার্থী আছে সবার জন্য, এইচএসসি যারা পরীক্ষার্থী আছে সবার জন্য আমি একটা সাজেশন দিয়েছি উচ্চারণ থেকে। উচ্চারণ থেকে এই 5টা প্রশ্ন আপনারা পড়বেন, 6টা প্রশ্ন পড়বেন ইনশাআল্লাহ, এর বাইরে একটাও আসবে না। যে কোনো বোর্ডে, ঢাকা, চট্টগ্রাম মাদ্রাসা হোক এটা, তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড হোক, রাজশাহী বোর্ড হোক, দিনাজপুর বোর্ড হোক, এই 5টা প্রশ্ন 6টা প্রশ্নের বাইরে কখনো আসে নাই। এটা একটু লেস ইম্পর্টেন্ট, এই 5টা মাস্ট আপনাদেরকে শিখতে হবে। এগুলা শিখে যাবেন, আপনি যতগুলো উচ্চারণ আসবে শব্দের উচ্চারণ সবগুলো আনসার করতে পারবেন। পাশাপাশি এখান থেকে ক নাম্বার যেটা আনসার করতে হয় এই 5টা থেকে আপনি ইম্পর্টেন্ট পেয়ে যাবেন। আমি কি দিয়েছি, প্রথমত অধ্বনির উচ্চারণে 5টি নিয়ম দিয়েছি, অ। এ ধ্বনির উচ্চারণে 5টি নিয়ম দিয়েছি, বফলা, মফলা, জফলা, এই 3টা ফলার উচ্চারণের 5টি নিয়ম। তার মানে কি আমি টোটাল আপনাকে উচ্চারণের জন্য মাত্র 5টা প্রশ্ন দিয়েছি। এই 5টা প্রশ্নের আলোকে আজকের ক্লাস এবং আগামী ক্লাসটা আমরা সাজিয়েছি ইনশাআল্লাহ। আপনারা অনেকে যুক্ত হয়ে গিয়েছেন, সবাই মেনশন করবেন। আমি আবার বলি, মেনশন করেন। এখানে কমার্স, আর্টস, মাদ্রাসা, সায়েন্স সবার জন্য আজকের ক্লাসটা, সবাই মেনশন করেন। আমি কথা না বাড়িয়ে একটু দ্রুততার সাথে ক্লাসে ইন করতেছি। এবার আমরা উচ্চারণ নিয়ে প্রাথমিক আলোচনা এখান থেকে শুরু। এতক্ষণ ভূমিকা ছিল, আমি আপনাদেরকে সাজেশন দিয়েছি উচ্চারণে 5 নাম্বারের জন্য মাত্র 5টা প্রশ্ন। অধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ, বফলা, জফলা, মফলা, এই 5টা শিখবেন ইনশাআল্লাহ। আপনি এখান থেকে কমন পেয়ে যাবেন। এই এফআরবি 26 যারা আছেন আপনারা লিখে রাখেন, আমি আপনাদেরকে বলে দিলাম, এখান থেকে আপনারা কমন পাবেন ইনশাআল্লাহ। আমার সাথে একবার বলেন তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভেরি গুড। এবার আসেন, এইগুলার পাশাপাশি আগে উচ্চারণে যাওয়ার আগে আমরা একটু প্রাথমিক আলোচনাটা করে নিই উচ্চারণ সম্পর্কে। প্রাথমিক আলোচনা, উচ্চারণে কিছু বিধিবদ্ধ নিয়ম আছে যেগুলো অলরেডি আপনারা বুঝে গিয়েছেন। সম্প্রতি আপনারা যে প্রিটেস্ট পরীক্ষা দিয়েছেন সেখানে অলরেডি বুঝে গিয়েছেন কিছু নিয়ম আছে। নিয়মগুলো আমরা দেখি। বানানে, শব্দের বানানে এক ধরনের থাকবে, উচ্চারণে কিন্তু অন্য কিছু হয়ে যাবে। আমি পাশাপাশি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই দিব। প্রথমত আসেন, আমি কথাটা শুরু করি। প্রথমত কোন শব্দের বানানে যদি দীর্ঘই অথবা দীর্ঘইকার থাকে, উচ্চারণে সেটা রস্বই এবং রস্বইকার হয়ে যাবে। আমি কি কথা বোঝাতে পেরেছি আপনাদেরকে? বানানে যদি দীর্ঘই থাকে, দীর্ঘইকার থাকে, উচ্চারণে কি হয়ে যাবে? রস্বই এবং রস্বইকার। আমি একটা উদাহরণ দিলাম, ঈর্ষা, উচ্চারণটা কেমন হয়ে গেল দেখেন, ঈর্ষা। তারপর আমি দিলাম নদী, নদী, দীর্ঘইকারটা কি হয়ে গেছে? রস্বইকার। দীর্ঘইটা কি হয়ে গেছে? রস্বই। 2 নাম্বারটা খেয়াল করেন তো, দীর্ঘ উ এবং দীর্ঘ উকার থাকলে হ্রস্ব উ এবং হ্রস্ব উকার হয়ে যাবে। যেমন আমি এখানে লিখেছি উর্মি, উর্মিটা দেখেন তো আপনি কিভাবে লিখতেছি? হ্রস্ব উ দিয়ে লিখতেছি, উর্মি, উর্মি। যুক্ত বর্ণ অবশ্যই ব্যঙ্গে লেখার উচ্চারণের নিয়ম। 2 নাম্বারটা দেখেন তো, বধূ লিখেছি, এখানে দীর্ঘ উকার আছে বধূতে, আপনারা দেখেন তো এখানে হ্রস্ব উকার করে দিয়েছেন। তার মানে কি? দীর্ঘ উকার, দীর্ঘ উ থাকলে এটা হ্রস্ব উকার এবং হ্রস্ব উ হয়ে যাবে। এবার আসি, একটা রি বর্ণ আছে, এটা যদি শব্দের শুরুতে থাকে, রিটা শব্দের শুরুতে থাকলে এটা র রস্বইকার রি হয়ে যাবে। অর্থাৎ আমি একটা উচ্চারণ লিখলাম, মনে করেন এখানে ঋণ লিখলাম, এটার উচ্চারণটা কিরকম হবে? ঋণ। রিটা যদি শব্দের শুরুতে থাকে র রস্বইকার রি হয়ে যাবে, আর মূর্ধন্য থাকলে দন্তন্য হয়ে যাবে, একটু পরে আসতেছে ঋণ। ঠিক আছে? ওই, ওই, এই বর্ণটাকে আপনাকে ব্যঙ্গে উচ্চারণে লিখতে হবে উ রস্বই, উ রস্বই লিখতে হবে। আপনি দেখেন আমি এখানে কি লিখেছি? ঐকিক। এবার আপনারা এটার উচ্চারণ করেন তো, ওই কিক, ওই কিক। আচ্ছা, কোথায় হসন্ত দিচ্ছে আমরা একটু পরে জানাবো আপনাদেরকে। আপাতত কোথাও দীর্ঘ উকার ওকার হয়ে যাচ্ছে, অটা ওকার হয়ে যাচ্ছে, সেটা একটু পরে আলোচনা করি। আপাতত এইগুলো মুখস্থ করেন। ওইটা ওই হয়ে যাবে, ও রস্বই। তারপর ও যেটা আছে সেটা ও রস্ব হয়ে যাবে। আপনারা বাংলা ব্যাকরণে পড়েছেন ক্লাস 10-এ,
দুইটাকে যৌগিক স্বরধ্বনি বলা হয়, একটা ওই আর একটা হচ্ছে ও। অর্থাৎ যে এখানে দুইটা স্বরধ্বনি যুক্ত হয়ে গেছে, একটা হচ্ছে উ রসই আর এখানে হচ্ছে উ রসউ। এই দুটাকে এভাবে ভেঙে লিখতে হবে, যেমন ঔষধ আপনি হয়ে গেছে ঔষধ, ঠিক আছে। এরপর আসে অনুস্বর যদি তাকে, এটা অনুস্বর হসন্ত হয়ে যাবে, উ হসন্ত হয়ে যাবে। কারণ আপনি দেখেন একাক্ষর ধ্বনিতে আপনি অনুস্বর বসাতে পারেন, রং। এখন দেখেন কোন বর্ণের মধ্যে আপনি হসন্ত অনুস্বরের নিচে দেখেন নাই, তাহলে এটাকে আপনি উচ্চারণ লিখতে হবে কি রকম, র উ রং। অর্থাৎ আমি অনুস্বর থাকলে উ হয়ে যাবে। আপনি দেখেন বাংলাটা লেখেন কিভাবে, অনুস্বর দিয়ে লেখেন। এখন যদি আপনি বাংলা উচ্চারণ লিখতে দেয়, আপনি তো অনুস্বরের সাথে হস চিহ্নটা বসাতে পারবেন না, তাহলে আপনাকে কি বসাতে হবে, উ ল আকাল। বাংলা, আমি কথাটা কি বুঝাতে পেরেছি কিনা আপনারা একটু জানান তো। এই জিনিসটা যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, যে অনুস্বর থাকলে এটা কি হয়ে যাবে, উ হসন্ত। লাস্টেরটা দেখেন তো, বিসর্গ যদি কোন শব্দের মাঝখানে থাকে পরের বর্ণটা দ্বিত্ব হয়ে যাবে। আচ্ছা আমি এখানে কি লিখেছি অতঃপর, না ভাই এটা ভুল উচ্চারণ, অতঃপর। আমি লিখেছি দুঃস্বপ্ন, এই দেখেন অতঃপর, পটা দ্বিত্ব হয়ে গেছে, কারণ কি আছে, কি আছে, বিসর্গ আছে। এবার আমি আরেকটা শব্দ লিখলাম, এখানে কি লিখলাম, দুঃস্বপ্ন। এই দুঃস্বপ্নটা কিরকম হয়ে যাবে, দুঃস্বপ্ন। দেখেন দুঃস্বপ্ন, এই যে দন্তস্বটা ইয়াটা হয়ে যাচ্ছে, তালবস্যটা দ্বিত্ব হয়ে গিয়েছে। অর্থাৎ বিসর্গ থাকলে ওই ব্যঞ্জন বর্ণ পরে যেটা আছে এটা দ্বিত্ব হয়ে যাবে। আরেকটা নিয়ম দেখেন, বানানে থাকবে এগুলা, উচ্চারণে হয়ে যাবে এগুলা। উদাহরণ সহ, মূর্ধন্য থাকলে মাস্ট এটা দন্তন্য হয়ে যাবে, এটা মনে রাখবেন। কোন শব্দের বানানে মূর্ধন্য না আছে, উচ্চারণে এটা কি হয়ে যাবে, দন্তন্য হয়ে যাবে। আমি এখানে কি লিখছি, রন, রনটা মূর্ধন্য আছে কিন্তু উচ্চারণে কি হয়ে গেছে, দন্তন্য হয়ে গেছে। আচ্ছা এবার খেয়াল করেন তো, আমি এখানে কি লিখছি, হরিণ, মূর্ধন্য না আছে, এটার উচ্চারণে কি হয়ে যাবে, হো ঋণ, দন্তন্য হসন্ত হয়ে যাচ্ছে। কথা কি বুঝে গিয়েছে, মূর্ধন্য থাকলে দন্তন্য হয়ে যাবে, অন্তস্থ জ থাকলে বর্গীয় জ হয়ে যাবে। যেমন আমি এখানে কি লিখছি, যাব, কিন্তু যাবটা অন্তস্থ জ দিয়ে বানান, কিন্তু উচ্চারণে কি হয়ে যাচ্ছে আপনি দেখেন তো, বর্গীয় জ আকার, যা ব ওকার। আচ্ছা ওকার কেন হচ্ছে সেটা পরে বলি আমরা। যকৃত, দেখেন যকৃত, অন্তস্থ জ দিয়ে যকৃত লিখি আমরা, দেখেন যকৃত, ঠিক আছে, এটা বর্গীয় জ হয়ে যাচ্ছে, যকৃত, ঠিক আছে, যকৃত হয়ে যাচ্ছে। কথা কি মনে থাকবে, হয়ের সাথে জফলা থাকলে, হয়ের সাথে জফলা থাকলে বর্গীয় ঝ এবং ঝ দেখেন এরকম হয়ে যাবে। আচ্ছা আমি আপনাদেরকে একটা বানান লিখে দিচ্ছি, এখানে কি লিখছি বলেন তো, গ্রাহ্য। আরে না, দেখুন সহ্যটা কিরকম হয়ে গেছে, সহ্য, তাহলে এটা কি হবে, গ্রাহ্য, গ্রাহ্য। অর্থাৎ হয়ের সাথে জফলা থাকলে বর্গীয় জ এবং ঝ হয়ে যাবে, আর লাস্টে ঝটা ওকারান্ত হয়ে যাবে, গ্রাহ্য। এবার হয়ের সাথে ব থাকলে উভ হয়ে যাবে, যেমন আমি এখানে লিখেছি জিহবা, জিহব্বা। আপনি দেখেন তো এরকম কি উচ্চারণ করেন, আরে না ভাই এটা হবে উচ্চারণ আজকে থেকে জিউভা। তাহলে আপনারা আমাকে বলেন তো জিউভা। এবার বলেন তো আহ্বান, না আহ্বান। বিহব্বল, আরে না রে ভাই বিউভল। যুগ্ন আহ্বায়ক, দুটোটা ভুল, নাউজুবিল্লাহি মিন জালিক, শব্দটা হবে যুগ্ম আহ্বায়ক। আমার কথা কি বোঝা গিয়েছে, তাহলে হয়ব যদি একসাথে থাকে উভ হয়ে যাবে। পরেরটা দেখি, মূর্ধন্যস্ব এবং দন্তস্ব যদি বানানে থাকে এটা মাস তালবস্য হয়ে যাবে। যেমন বিষ মূর্ধন্যস্ব আছে, এটা কি হয়ে গেছে, তালব্যস্য। শশা দন্তস্ব আছে, কি হয়ে গেছে, তালব্যস্য হয়ে গেছে। অর্থাৎ মূর্ধন্যস্ব যদি থাকে সেটা কি হয়ে যাবে, কি হয়ে যাবে, তালব্যস্য হয়ে যাবে। আচ্ছা আমি আরেকটা উচ্চারণ লিখি, এখানে কি লিখছি বলেন তো সবাই, ভাষা, এটার উচ্চারণটা কিরকম হবে, ভ আকার বা তালব্যস্য আকার, ভাষা। আমার কথা কি বুঝে থাকবে। এবার আসে তরফলা থাকলে ত হসন্ত ত রফলা ওকার হয়ে যাবে। যেমন আমি এখানে কি লিখছি, ছাত্র, হয়ে গেছে কি ছাত্র, দেখেন। তাহলে দেখেন তো এখানে আমি এখন কি লিখেছি, ছাত্রী, তাহলে এটা কিরকম হয়ে যাবে, ছাত্রী, ঠিক আছে। দীর্ঘ ইকার থাকলে রসইকার হয়ে যাচ্ছে, ত রফলা থাকলে ত হসন্ত ত রফলা, ছাত্রী। কথা কি মনে থাকবে। এরপরেরটা খেয়াল করেন, ময় বর্গীয় জয় ইয়, বর্গীয় জয় ইয় যেটাকে আমরা ওয়াইগো বলি,
এটা থাকলে গ গ চন্দ্রবিন্দু হয়ে যাবে। আচ্ছা, একটু পরে আমি আরেকটা জিনিস জানাবো আপনাদেরকে, সেটা হচ্ছে কি উচ্চারণে কখন ওই চন্দ্রবিন্দু বসাতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে জানাবো। কথা কি মনে থাকবে? ইনশাল্লাহ। তাহলে দেখেন এখানে লিখছি যজ্ঞ। নার ভাই কি বিশ্রী উচ্চারণ মনে হচ্ছে, শব্দটা হবে যোগ্য। দেখেন অন্তস্থ জ থাকলে বর্গীয় জ হয়ে যাবে, একটু আগে বলেছিলাম আপনাদেরকে যজ্ঞ। তারপর দেখেন গটা বসাইছি, গটা বসাইছি, ওকারান্ত করে দিয়েছি, চন্দ্রবিন্দু দিয়েছি, অর্থাৎ বর্গীয় জয় থাকলে গ গ চন্দ্রবিন্দু হবে। ঠিক আছে, পরেরটা আসেন। ক্ষীয় যদি প্রথমে থাকে, ক মূর্ধন্য ষ যদি প্রথমে থাকে, এটা খ উচ্চারণ হবে, যেমন ক্ষতি, কিন্তু উচ্চারণ হবে ক্ষতি। আরেকটা উচ্চারণ আমি আপনাদেরকে লিখে দিচ্ছি, আপনারা একটু করে দেখেন তো আমার সাথে। ক্লাস না বুঝলে একটু জিজ্ঞেস করবেন, কোথায় প্রশ্ন থাকবে সেটা অবশ্যই জিজ্ঞেস করবেন। দেখেন আমি এখানে কি লিখেছি আপনারা বলেন তো। আমি খেপা দুর্বাসা। এখন দেখেন শুরুতে ক্ষীয় থাকলে এটা খ উচ্চারণ হবে খেপা। আমার কথা কি বোঝাতে পারছি? কিন্তু ক্ষীয়টা যদি মাঝখানে এবং শেষে থাকে তখন ক এবং খ উচ্চারণ হবে। লিখেছি কি দক্ষতা, দেখেন দক্ষতা, ক এবং ক হয়ে যাচ্ছে। পরীক্ষা না পরীক্ষা, ক এবং ক হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এখন লিখি, এখানে কি লিখছি বলেন তো, দক্ষ লাস্টে আছে, তাহলে ক্ষীয় হয়ে যাবে দক্ষ। এটা হচ্ছে আমার প্রাথমিক নিয়ম ছিল, অর্থাৎ বর্ণ এগুলা বানানে থাকবে, এগুলা উচ্চারণে কি হয়ে যাবে, এইগুলা হয়ে যাবে। উদাহরণ দিলাম, আপনারা এই পেজটা একটু স্ক্রিনশট নেন তো, আপনারা এই পেজটা একটু স্ক্রিনশট নেন তো, পেজটা একটু স্ক্রিনশট নেন তো সবাই। হ্যাঁ ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে একটু কমেন্টে দাও তো স্ক্রিনশটটা। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, আমার ক্লাসের স্লাইডটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, যেটা এফআরবি গ্রুপ আছে ইনশাল্লাহ সেটাতে দিয়ে দিব। ঠিক আছে, আর ওই ক্লাসের ডেসক্রিপশনেও আমি ইয়াটা দিয়ে দিব, কি স্লাইডটা দিয়ে দিব, পিডিএফটা দিয়ে দিব, আপনারা ওইখান থেকেও নিতে পারবেন। এমনি যারা একটু আইলসে টাইপের আমার মতো, ক্লাস দিয়েছি 15 মিনিট পরে ঢুকছি, আমার মতো যারা আইসে আসোস, তোরা স্ক্রিনশট নিয়ে নে। তোরা তো কত কিছুর স্ক্রিনশট নিস ভাই, এটা কি স্ক্রিনশট নিতে পারবি না? নিয়ে নে। ঠিক আছে, তারপর আরেকটা কথা বলছি, তাহলে আরেকটা পেজ, এটারও একটু স্ক্রিনশট নিয়ে নেন তো সবাই, সবাই নিয়ে নেন তো। জি স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে, আমাদের পীরে কামেল। তুই হইলাম দেন ভাই। হ্যাঁ তুই এগুলা কি কমেন্ট করতেছস ভাইয়ে? ভাইয়ে কিছু কিছু কমেন্ট আমি পড়ে এখানে শোনাতে পারবো না তোমাদেরকে। আমার কিছু মুরিদ আছে আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশের মুরিদরা, এই মুরিদরা কমেন্টও অনেক কিছু বলছে। আসসালামু আলাইকুম ভাইয়া, এটা বুড়ো মানুষ গাইছি কৌণিক বৃত্তক্ষেত্র। ও ভাই মনে হতো না শুনতে আর ভাইতে না। আচ্ছা, অনেকে বলতেছে যে ভাইয়া আজকে মৃত্যুদণ্ড দিয়েছে, এটার উচ্চারণটা কিরকম হবে? আরে কথা বাতি সদ না, ইনশাল্লাহ ওটাও লিখে দিয়েছে, লিখে নিয়েছে একদম স্যাঁত। স্যাঁত মানে কি সাথে সাথে বলে লোকে উচ্চারণ লিখেলি। ঠিক আছে, তোরা স্ক্রিনশট লইতে হাবিল আসব দিয়ে নাই জানি ওরে। আচ্ছা, আজকে উচ্চারণে আরেকটা কনফিউশন দূর করে দিচ্ছি, সেটা হচ্ছে হসন্ত কোথায় বসাবো। এর আগে আমি তোদেরকে কিছু কথা বলি ভাইয়ে। মুক্তাক্ষর ইন বাজি হনিমিকে ফাতিনি ইন তোরারা ফারাবে সারা হইদির তোরা সা বদ্দাক্ষর আজিয়াতুন। আজকে থেকে আমরা কোথায় হস বসাবো, হস চিহ্নটা বসাবো, কোথায় বসাবো না সেটা কিন্তু একেবারে ক্লিয়ার করে দিব। আচ্ছা, আমি একটা শব্দ লিখিত আপনাদেরকে, বলেন তো। নি লি মা। অনেকের প্রিয় মানুষ আর কি, বুঝেন নাই কার প্রিয় মানুষ সেটা কিন্তু আমি বলতে পারতেছি না, পাশে আছে তো, যে কোনো সময় আমার উপরে অ্যাটাক আসতে পারে, সেজন্য আমি বলতেছি না। আপনি দেখেন এখানে আমি কি লিখছি, নি লি মা। নি টানা যাচ্ছে, 3 আলিফ টানা যাচ্ছে, লি তাও 3 আলিফ, 4 আলিফ, 50 আলিফ, 100 আলিফ টানা যাবে, মা টানা যাচ্ছে। তার মানে কি এগুলা হচ্ছে সবগুলা মুক্তাক্ষর, যেখানে টানা যাচ্ছে ওইখানে কোন জায়গায় আপনি হসন্ত বসাতে পারবেন না। যেগুলা টানা যায়, যেগুলা অধ্বনি উচ্চারণ বের হয়, সেখানে আপনি হসন্ত বসাতে পারবেন না। আবার বলি,
কোন ব্যঞ্জন বর্ণের সাথে যদি কার থাকে, বিভিন্ন রস্বইকার, আকার, দীর্ঘইকার, উকার, দীর্ঘ উকার এগুলো যদি থাকে, আপনি সেখানে হর্ষন্ত বসাতে পারবেন না। আর যে ব্যঞ্জন বর্ণের মধ্যে অধ্বনিটা উচ্চারণে বের হবে সেখানে আপনি হর্ষন্ত বসাতে পারবেন না, অর্থাৎ হর্ষ চিহ্নটা বসাতে পারবেন না। কিন্তু কতগুলো বদ্যাক্ষর আছে, যেমন আমি এখানে একটা শব্দ লিখেছি কি বর্ষা, আমি আরেকটা শব্দ লিখেছি কম্পন। এবার আপনারা বলেন তো এই বর্ষা শব্দটাকে আপনি কিভাবে লিখবেন? বর্ষা। এবার আপনি আপনাদেরকে বলি সা, 4 আলিফ 50 আলিফ টানা যাচ্ছে, সুতরাং এখানে হর্ষন্ত বসাতে পারবেন না। এখানে একটা জায়গায় আপনাকে থেমাই দিচ্ছে, আপনি আর টানতে পারছেন না, নাউজুবিল্লাহি মিন জালিক এরকম টানা যাচ্ছে না বলে এখানে হর্ষন্ত দিতে হবে আপনাকে। কথা কি মনে থাকবে? এরপর আসেন, এখানে কম্পন লিখেছি, কম্পন। এবার আপনারা বলেন তো কম্পনের মধ্যে কোথায় কোথায় হর্ষন্ত বসাবো? কয়ের নিচে, ময়ের নিচে, পয়ের নিচে, নয়ের নিচে, কোথায় কোথায় বসাবো একটু করে বলেন। ঠিক আছে, কম্পনে কোথায় কোথায় হর্ষন্ত বসাবো, হর্ষ চিহ্নটা বসাবো, একটু তাড়াতাড়ি বল, বল না তুই বল না। কিরে দেরি হলেন? দেরি কেন হচ্ছে আপনাদের? হ্যাঁ বলেন, কম্পনে কোথায় কোথায় হর্ষন্ত বসাবো? যেখানে টান না যাবে সেটাকে বলা হয় মুক্তাক্ষর, যেখানে টানা যায় না সেটাকে বলা হয় বদ্যাক্ষর, আর যেখানে টানা যায় না থেমে যাইতে হয় সেখানে আমরা হর্ষ চিহ্নটা বসাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা কম্পনে কোথায় বসাচ্ছি? কম পন। আমার কথা কি বোঝাতে পেরেছেন আপনারা? এবার আপনারা দেখুন তো, আমি একটা শব্দ যদি আপনাদেরকে বলি, এখানে কি লিখেছি? চিত্রা। দেখেন এটার উচ্চারণটা হচ্ছে চিত্রা। এখানে টানা যাচ্ছে, এখানে টানা যাচ্ছে, হর্ষন্ত বসায় নেই, এখানে টানা যাচ্ছে না, হর্ষন্ত বসাতে হয়েছে। অর্থাৎ আমি এই কনফিউশনটা বলছি আপনাদেরকে, বর এখানে থেমে যাচ্ছি সুতরাং হর্ষন্ত দিব, সা এখানে টানা যাচ্ছে হর্ষন্ত দিব না, টানা গেলে এটা মুক্তাক্ষর, আর টানা না গেলে সেটাকে বদ্যাক্ষর। তাহলে বদ্যাক্ষর যেখানে আমি থেমে যাই সেখানে আমাকে কি দিতে হবে? হর্ষ চিহ্নটা দিতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে না পারি তাও বলেন ভাই, আমি পরের সেগমেন্টে আবার যাচ্ছি। হ্যাঁ ব্রো, ওকে, বোঝাতে পেরেছি মনে হয়। কিরে বেটা, মাত্র 300 জন কেন? হ্যাঁ ভেরি গুড, অনেকে দেখি শুদ্ধ উচ্চারণ, অনেকে শুধু বলছে নয়ের নিচে, না রে ভাই এখানে ময়ের নিচে হবে, ঠিক আছে। অনেকে বললো ম ন, হ্যাঁ ভেরি গুড, পুরা ভালো স্টুডেন্ট। আপি আক্তার, জে এচ চৌধুরী, ও মাই গড, তানমাই ভারুয়া, ওয়ান্স মোর কি সোয়াদ দে তুই আবার ওয়ান্স মোর করে। ইয়েস ভাই ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে কোথায় হর্ষ চিহ্ন হবে সেটা আমরা বলে দিই আরেকবার। মুক্তাক্ষর যেখানে টানা যায় সেখানে আমরা কখনো হর্ষন্ত বসাবো না। যেখানে বদ্যাক্ষর কোনো ধরনের ব্যঞ্জন বর্ণের সাথে কার চিহ্ন থাকবে না, কোনো স্বরবর্ণ থাকবে না, সেখানে আমাকে ইয়া বসাতে হবে, হর্ষন্ত বসাতে হবে। আর যদি স্বরবর্ণতেও থেমে যায় সেক্ষেত্রে আমাকে কি বসাতে হবে? হর্ষন্ত বসাতে হবে। আপনারা খেয়াল করেছেন একটু আগে একটা উচ্চারণ লিখেছি ঐকিক। ঐকিক উচ্চারণটা কিরকম? ও রসই, আমরা জানেন কিক। এইবার বলেন তো এখানে কয় জায়গায় হর্ষন্ত হবে? ঐকিকের মধ্যে হর্ষন্ত কয় জায়গায় হবে? কারোর জন্য হয়ে নীলিমা মনে হয় শাহিন স্যারের কিছু একটা হবে। এত বড় অপবাদ দিস না আমার ভাইটার প্রতি। আমার ভাইটা আলহামদুলিল্লাহ চকবাজারে আসমানের নিচে জমিনের উপরে এরকম সুয়ান সাপ আর কখনো হতে পারে না। ওই দেখেন স্বরবর্ণ, তারপরে থেমে যাচ্ছেন, তার মানে কি হর্ষন্ত দিবেন। কিক, ওই কিক, কথা কি বোঝা গিয়েছে? যেখানে থেমে যাচ্ছেন সেটা স্বরবর্ণ হলেও আমি ওইখানে কি দিব? হর্ষন্ত দিব। আশা করি এটাও বুঝতে পেরেছি। এবার আসেন, বানানে তালবর্ষ কখনো মূর্ধন্য দন্তস্ব হয়ে যায়। আমরা জানি যে মূর্ধন্য স এবং দন্তস্ব থাকলে এটা উচ্চারণে কি হয়ে যায়? তালবর্ষ হয়ে যায়। আমরা একটু আগে দেখেছি। তাহলে আমি যদি এখানে লিখেছি কৃষ, দেখেন কৃষ, এটা উচ্চারণটা হবে কৃষ, দেখছেন এখানে কার আছে, রি কার, যার কারণে এখানে হর্ষন্ত দিব না। কৃষ এখানে থেমে গেলাম সুতরাং এখানে হর্ষন্ত দিব। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মূর্ধন্য ষটা কি হয়ে গেছে? হ্যাঁ তালব্যস্য হয়ে গেছে।
এবার আপনাদেরকে একটা কথা বলি, যেটা পৃথিবীর কোনো বইয়ের মধ্যে লেখা নাই, আমি বাইর করছি। এটা কি? দন্ত স। বাংলাতে দন্ত স হচ্ছে কি ধ্বনি? শীষ ধ্বনি। শাপলা পুকুরে গোসল করে শীতল পাটিতে বসে কীর্তিনাশার ইলিশ দিয়ে ভাত খাচ্ছি। আষাঢ় মাসে আসার সময় শতাধিক শবযাত্রা দেখে আসলাম। কোথায় তালবস্য বললাম, কোথায় দন্তস্য বললাম, কোথায় মূর্ধন্যস্য বললাম, কেউ কিন্তু বুঝতে পারেন নাই। কিন্তু যদি এখন বানান লিখতে দিই, আষাঢ়ে সবাই মূর্ধন্যস্য দিবে, আসার সময় সবাই দন্তস্য দিবে, শতাধিক শবযাত্রা সবাই তালবস্য দিবে। তার মানে কি বাংলাতে দন্তস্যটাও স এর মতো উচ্চারণ হয়। দেখুন আমি একটা শব্দ লিখছি, আপনি বলেন তো এখানে কি লিখছি? হাসি নাকি হাসি? হাসি। দেখেন দন্তস্বটা রস্বই, দন্তস্বটা সর্বদা তালবস্যর মতো উচ্চারণ হবে। ঠিক আছে, এখন আমরা যদি এটার উচ্চারণ লিখি এরকম লিখতে হবে হাসি। কিন্তু যখন দন্তস্বটা ছয়ের মতো উচ্চারণ হবে, এই মনে রাখেন, দন্তস্বটা যদি ছয়ের মতো উচ্চারণ হয় তাহলে আপনি বুঝে নেবেন যে এটা বিদেশি শব্দ। যেমন আমি এখন হাসি লিখেছি, দেখি এবার এটা উচ্চারণ করেন তো আপনারা, উচ্চারণ করেন। উল্টা পাল্টা উচ্চারণ করবি আজকে, আজকে কিন্তু আবার ম্যারেজ অ্যানিভার্সারি লটকা দিছস। এখন উচ্চারণ কর, যদি ছয়ের মতো উচ্চারণ হয় তার মানে কি আবার শব্দটা হচ্ছে বিদেশি শব্দ। এখন উচ্চারণ করেন, উচ্চারণ করেন, উচ্চারণ করেন। তার মানে কি আমি হাসি লিখেছি, এখন কিন্তু হয়ে গেছে হাসিনা, তার মানে ছয়ের মতো উচ্চারণ হচ্ছে। তার মানে এটা একটা আরবি শব্দ ছিল। এই দেখেন, কিতনা হাসিনো চেহারা, আরবি শব্দ হাসিনা। তার মানে কি দন্তস্ব যখন ছয়ের মতো উচ্চারণ হবে তখন আর এটা দেশি শব্দ থাকে না, এটা বিদেশি শব্দ হয়ে যায়। আর বাংলা সাহিত্যে যতগুলা তালবস্য দন্তস্ব আছে সবগুলা দন্তস্ব তালবস্যর মতো উচ্চারণ হবে, অর্থাৎ দন্তস্ব থাকলে তালবস্যর মতো উচ্চারণ হবে। যেমন আমি এখানে কি লিখছি? মুসলমান। আচ্ছা আপনারা বলেন তো এটা কি মুসলমান নাকি মুসলমান? মুসলমান। সুতরাং আপনি যেহেতু ছয়ের মতো উচ্চারণ করছেন তাহলে মুসলমানটা আরবি শব্দ বা বিদেশি শব্দ। আমার কথা কি বুঝাতে পেরেছি? এবার আমি যদি বলি না ভাইয়া এখন কিন্তু আপনারা এই শব্দটা উচ্চারণ করেন তো, মসুর নাকি মসুর ডাল? মসুর, তাহলে তালবস্য উচ্চারণ করছেন, তার মানে কি এটা বাংলা শব্দ। আমার কথা কি বোঝা গিয়েছে? যদি দন্তস্বটা ছয়ের মতো উচ্চারণ হয় এটা বিদেশি শব্দ, দন্তস্বটা যদি তালবস্যর মতো উচ্চারণ হয় এটা হচ্ছে কি শব্দ? দেশি শব্দ। এবার আসেন, কিন্তু আমরা জানি তালবস্য মাঝামাঝি কি হয়ে যায়? দন্তস্ব হয়ে যায়। কখন হয় সেটা একটু করে দেখি। তালবস্য যখন র, ল, ন, ত, থ, প এই বর্ণগুলোর সাথে যদি যুক্ত হয় তখন সে তালবস্য এর উচ্চারণ দন্তস্ব এর মতো হয়ে যায়। যেমন আমি এখানে কি লিখছি? শ্রাবণ, কিন্তু কেউ কিন্তু বলছেন যে শ্রাবণ, শ্রাবণ না শ্রাবণ। দেখেন দন্তস্ব রফলা হয়ে গেছে। অর্থাৎ আমি এখানে কি লিখছি? শরম, নো বাই ব্রো, এটা হবে শ্রম, শ্রম। দেখেন তালবস্য ছিল দন্তস্বর মতো হয়ে গেছে যদি রফলা থাকে, দেখেন র বর্ণ আছে। এরপর লিখছি শৃঙ্খলা, রি আছে, যখন দন্তস্ব হয়ে গেছে শৃঙ্খলা, শৃঙ্খলা কেউ কিন্তু বলে না, কারণ তালবস্যটা রয়ের র টাইপের বর্ণের সাথে কি হয়েছে? যুক্ত হয়েছে। এখন লিখেছে কি? প্রশ্ন, দন্তন্বয়ের সাথে যুক্ত হয়েছে। দেখেন দন্তন্বয়ের সাথে যুক্ত হয়েছে, এই যে দন্তন্বয় এখানে আছে দেখছেন, তাহলে এটা কি হয়ে গেছে? প্রশ্ন। ঠিক আছে, এরপর দেখেন বিশ্লেষণ নাকি বিশ্লেষণ, ছয়ের মতো উচ্চারণ হচ্ছে অত দন্তস্বটা হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হবে? বিস। দেখেন দন্তস্বর মতো স্লে, স্লে না শ্লেষণ, বিশ্লেষণ। তার মানে কি তালবস্য যখন এরা কয়েকজনের সাথে যুক্ত হয় তখন তালবস্যটা কিসের মতো উচ্চারণ হয়? দন্তস্বয়ের মতো উচ্চারণ হয়। আশা করি এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। সুতরাং আপনারা কমেন্টে যারা রাইট আনসার দিচ্ছেন আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আপনাদের হায়াতে, এলমে, আমলে, রিজিকে অফুরন্তি বরকত নসিব করুক। 2026 সালে একটা ভালো রেজাল্ট করার তৌফিক দান করুক, আমিন। যারা আজকে উচ্চারণটা হাসি না লিখছস, আবার যদি কখনো দেশে আসে তোদেরকে লড়াই লড়াই পিটাবে আমার যা মনে হচ্ছে। ঠিক আছে না? এটা ফার্মদার দেবে হলে বাংলার বস বেড়া।
ঘড়িবার টাইম আছে না, একটু করে অনুশীলন করি তো। এখানে কয়েকটা শব্দ লিখেছি, দেখি মামনিরা আপনারা এগুলার উচ্চারণ লিখতে পারেন কিনা। দেখি মামনি আপনারা উচ্চারণ লিখতে পারেন। আমিন আমিন তোরাল্লাহ মুনাজাত গজিদেন নডি। মাঝে মাঝে চকবাজার মসজিদে অথবা বাইতুল মুকাররমে গিয়ে খতিবের দায়িত্ব পালন করে তোদের জন্য আলাদা দোয়া করব। দোয়া করতে পারে, বেশি কিছু লাগে? বেশি কিছু লাগে না তো। এই শব্দগুলার উচ্চারণ পারেন কিনা দেখি তো। চলে আসছে চকবাজার মসজিদের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। বাবা আমি এখানে প্রথমে লিখেছি গ্রাহ্য। এটার উচ্চারণটা আপনি আপনাদেরকে করে একটু করে দেখাই দিচ্ছি। গ্রাহ্য। এই দেখেন হয়ের সাথে জ ফলা থাকলে কি হয়ে যায়? বর্গীয় জ এবং ঝ। দেখেন গ্রাহ্য। আচ্ছা হসন্ত কেন বসাছেন? কারণ বর্গীয় জের সাথে কোনো ধরনের কার নাই, ওইখানে উচ্চারণটা থেমে গিয়েছে, সুতরাং হসন্ত বসাইছেন। গ্রাহ্য। এখানে কি লিখছি? আহ্বান। আমি আরেকটা নিয়ম বলেছিলাম, হয়ের সাথে ব ফলা থাকলে উ ভ হয়ে যায়, তাহলে লিখেছি আহ্বান, কিন্তু হয়ে যাবে আহ্বান। আহ্বান। দেখেন এখানে থেমে যাচ্ছেন, সুতরাং হসন্ত দিবেন। এখানে আমি দেখেছি গেল। গেল ক্রিয়াপদের লাস্ট বর্ণটা ওকারান্ত হয়ে যায়, সুতরাং এটা হয়ে যাবে গেল। একটু পরে আসতেছি। এখানে কি লিখছি? তিতিক্ষা। খিও যদি পরে থাকে ক এবং ক হয়ে যায়, ক এবং ক হয়ে যায়। দেখেন তিতিক্ষা, এখানে হসন্ত হবে কারণ এখানে তামসি উচ্চারণটা। আমি লিখেছি খ্যাত। শুরুতে যদি খিও থাকে অর্থাৎ ক মূর্ধন্যস্বরটা যদি শুরুতে থাকে এটা খ এর উচ্চারণ হবে, লিখেছি খ্যাত। খ্যাত, এখানে হসন্ত হবে কারণ উচ্চারণ থেমে যাচ্ছে। আমি লিখেছি গভীর। আচ্ছা আপনারা বলেন তো এখানে কি গভীর লিখেছি নাকি গভীর? গভীর কেউ বলছেন না, তাহলে গভীর। দেখেন দেখেন রস্বই দীর্ঘ ইকার থাকলে কি কার হয়ে যায়? রস্বই ইকার র। এবার আপনারা বলেন তো র এর নিচে হসন্ত হবে নাকি হবে না? একটু করে বলেন, র এর নিচে হসন্ত হবে নাকি হবে না? ভেরি গুড। হ্যাঁ মাশাআল্লাহ, অনেকের দিকে সুন্দর করে তিতিক্ষা আহ্বান উচ্চারণগুলো লিখছেন। একজনের আহ্বান উচ্চারণের মধ্যে একজন কিন্তু হসন্ত দেন নাই। আপনি কিন্তু একটু হসন্তটা দিয়ে দেন, ঠিক আছে? হস চিহ্নটা দিয়ে দেন। হ্যাঁ ভাইয়া ঠিক আছে। পিটান পিটানি খাবেন, আচ্ছা ঠিক আছে। না ভাই এগুলা ভালো করে লেখাপড়া করেন। একজন লিখছেন যে আমি বিদেশ থেকে দেখছি। জি বাবা, বিদেশেও কিন্তু এখন বাংলা চলে। বিদেশে কি বাংলা চলে? কেউ বলে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্বভাষা, বাংলা ফিনিশ নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখে স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে। আমার ছেলে খুব সিরিয়াস, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ঠিক আছে, অনেকে শুদ্ধ উচ্চারণ দিয়েছেন। হ্যাঁ গভীরের মধ্যে হবে। মাশাআল্লাহ। আত্ম, তয়ম, আত্ম, আত্ম, আত্ম। কথা কি মনে থাকবে? একটু করে আমি একটা জিনিসের ব্যাপারে উচ্চারণ করি তো আপনাদেরকে। আমি এটা যদি একটু বুঝাই দিই, চন্দ্রবিন্দু উচ্চারণে কখন চন্দ্রবিন্দু হবে, কখন উচ্চারণে চন্দ্রবিন্দু হবে, চন্দ্রবিন্দু কখন দিব দেখি। আমরা এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি নাসিক্য ধ্বনি কয়টি ও কি কি, একটু করে বলেন তো সবাই কমেন্টে। দেখেন ও, ইয়, দন্তন্য, মূর্ধন্য, ম। এই বাংলা সাহিত্যে এই বর্ণগুলাকে বলা হয় নাসিক্য ধ্বনি, যেগুলা আনুনাসিক উচ্চারণ হয়। এগুলা যদি কোনো একটা শব্দের বানানে আছে, উচ্চারণে যদি তাকে তুলে দিতে হচ্ছে, কোনো কারণে উচ্চারণ হচ্ছে না, তখন আমরা কিন্তু চন্দ্রবিন্দু দিব। স্যার বুঝতে পারি নাই, আমি একটা বুঝাই দিচ্ছি। এখানে কি লিখছি? পদ্ম। দেখেন উচ্চারণটা আমি কিভাবে করছি? পদ্ম। এবার আপনি বলেন চন্দ্রবিন্দু হবে কি না?
অবশ্যই হবে, কারণ আমরা এখানে ম একটা দেখতে পাচ্ছি, মটা কিন্তু আমাদের নাসিক্য ধ্বনির মধ্যে একটা, মটা আছে কিন্তু উচ্চারণ হচ্ছে না, যার কারণে এখানে চন্দ্রবিন্দু দিব। আচ্ছা আমি আরেকটা শব্দ বলি তো বাবা, এখানে কি লিখছি, আত্মীয়। আত্মীয়র উচ্চারণ কিরকম আপনি দেখেন, আত্মীয়, মটা কিন্তু উচ্চারণ হচ্ছে না, আত্মীয়। এখান দেখেন মটা যেহেতু উচ্চারণ হচ্ছে না, যে বর্ণের উপর পড়বে ওই লাস্ট বর্ণের উপরে আমাকে কি দিতে হবে, চন্দ্রবিন্দু দিতে হবে। কথা কি আমি বোঝাতে পেরেছি? তাহলে চন্দ্রবিন্দু কোথা হয়, নাসিক্য ধ্বনি বানানে আছে কিন্তু উচ্চারণে যদি উঠে যায়, উচ্চারণ যদি না হয় কোনো কারণে, তো তখন আমরা কি দিব, চন্দ্রবিন্দু দিব। আমার কথা কি মনে থাকবে? এবার আপনি বলেন, কিছুক্ষণ আগে বানানের মধ্যে আমি যজ্ঞ বানানে কেন চন্দ্রবিন্দু দিয়েছি, আপনি বলেন তো, এই যুক্ত বর্ণটাকে ভাঙেন তো, বর্গীয় জ যুগ ইয়, এই দুইটা সমন্বয়ে এটা হয়। এবার দেখেন যোগ গো, তার মানে কি এখানে ইয় ছিল নাই এখন, তার মানে কি এখানে চন্দ্রবিন্দু দিতে হবে আপনাকে। আমার কথা কি বুঝাতে পেরেছি? স্যার আরেকটু করে ক্লিয়ার করি। এখন আমি এখানে একটা শব্দ লিখেছি, শব্দটা আপনি একটু ক্লিয়ার করে দেন তো, সম্ভ্রম। এই ভাই আমি কি এখানে সম্ভ্রম লিখেছি? ধরো না ভাই, সরল লিখেছি, তালবশ দন্ত স থাকলে তালবশ হয়ে যায়, র ও কারান্ত মূর্ধন্য থাকলে দন্তন্য হয়ে যায়, সরল। এইবার বলেন তো এখানে চন্দ্রবিন্দু হবেন কিনা, হবে কিনা আপনি বলেন, সবাই বলেন। অবশ্যই হবে, কারণ মটা ছিল এখন কিন্তু নাই, তার মানে এখানে চন্দ্রবিন্দু। আশা করি এটাও বুঝাতে পেরেছি আমি আপনাদেরকে। সুতরাং এখানে আত্মীয়, দেখেন আত্মীয়। আচ্ছা আমি একটু করে ব্যাকটা নিচ্ছি, আত্মীয়। এবার আপনারা বলেন তো কেন এখানে চন্দ্রবিন্দু হলো, ওই যে মটা উঠে গেছে সেজন্য। শ্রেণী, শ্রেণী তালবশ হবে না কেন বলেন তো, তালবশ সাথে রফলা র যুক্ত বর্ণ থাকলে ওটা দন্তস্ব হয়ে যাবে, শ্রেণী। দন্ত মূর্ধন্য থাকলে কি হয়ে যায়, দন্তন্য হয়ে যায়, শ্রেণী। আশা করি এটা আপনারা সবাই বুঝছেন। এবার আমি বেসিক নিয়মটা বুঝাই ফেলছি, কি থাকলে কি হয়ে যাবে এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করছি। চন্দ্রবিন্দু কোথায় বসাতে হয় সেটা ক্লিয়ার করছি, হর্ষ চিহ্নটা কোথায় দিতে হয় সেটাও ক্লিয়ার করছি, তালব্য কখন দন্তস্ব হয়ে যায় সেটাও ক্লিয়ার করছি। বিশ্বাস করেন ভাই, বানানের 60% অলরেডি আপনি জানেন। এখন থেকে আমি যেদিকে যাই সেদিকে আপনি জয় জয় ধ্বনি করবেন। আজকে শুধুমাত্র অধ্বনির উচ্চারণটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আপনি ধরে রাখেন যে 10টা বোর্ড আছে, 10টা বোর্ডের মধ্যে 5টা বোর্ডে এটা কনফার্ম আসবে, এটা কনফার্ম আসবে। ভাই 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 হ্যাঁ ঠিক আছে, অধ্বনির উচ্চারণটা আমি আবার বলছি, যে কোনো বোর্ডের মধ্যে 5টা বোর্ডের মধ্যে এই প্রশ্নটা আসবে, অধ্বনি এধ্বনি বফলা জফলা মফলা, এই 5টা দিচ্ছি তো, আপনি গোড়াই ফেরাই এগুলাই পাবেন। অধ্বনির উচ্চারণটার পাশাপাশি আমি যত ধরনের উচ্চারণ আসছে সেগুলো আমি সমাধান করে দিচ্ছি। অ দুই ধরনের উচ্চারণ হয়, অ এর মতো, অ উ এর মতো। দেখেন অধ্বনিটা অ এর মতো, অধ্বনিটা উ উ এর মতো, ও ও ও ও ও মাই গড, ও, ঠিক আছে। আর এই ধ্বনিটা দেখেন অ এর মতো উচ্চারণ হলে তাকে বলা হয় বিবৃত উচ্চারণ। একটু মুখস্থ করেন এই ব্যাপারটা, একটু মুখস্থ করেন। অ যদি অ এর মতোই থাকে, স্বাভাবিক উচ্চারণে যদি থাকে সেটাকে বলা হয় বিবৃত উচ্চারণ, অ যদি উ এর মতো হয়ে যায় সেটাকে বলা হয় সংবৃত উচ্চারণ। আমি কথাটা আবার ক্লিয়ার করছি, অ এর মতো যতগুলা শব্দের মধ্যে থাকবে এগুলাকে বলা হয় বিবৃত উচ্চারণ, স্বাভাবিক উচ্চারণ। অ যদি উ এর মতো হয়ে যায় সেটাকে বলা হয় সংবৃত উচ্চারণ। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখানে একটা শব্দ লিখলাম অনাথ, দেখেন অ কিন্তু অ এর মতোই আছে, অনাথ। তো অনাথ থেমে গেলাম, সুতরাং হসন্ত দিছি। আমি এখানে আরেকটা শব্দ লিখলাম অনেক, অ এর কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, আপনি দেখেন অনেক। সুতরাং তার মানে কি এই দুইটা শব্দের মধ্যে অ বিবৃত উচ্চারণ হয়েছে, স্বাভাবিক উচ্চারণ হয়েছে। এখন আমি কন্ডিশন যেগুলো দিব সেগুলো খেয়াল রাখেন, 9টা কন্ডিশন দিব, আপনাকে লিখতে হবে যে কোনো 5টা কন্ডিশন, অর্থাৎ অধ্বনির 5টা উচ্চারণের নিয়ম।
আপনি 5টা ইজিলি না, আপনাকে 10টা 12টা 15টা শিখাই দিব ইনশাআল্লাহ, কিন্তু আপনি লিখবেন যে ওইখান থেকে মনের মাধুরী মিশাইয়া 5টা, আর যতগুলো উচ্চারণ আসবে এই কন্ডিশনটা আপনি খেয়াল রাখিয়েন, ইনশাআল্লাহ আপনি এখানে আনসার করতে পারবেন। প্রথমত আসেন, অ এর পরে যদি হ্রস্ব ইকারওয়ালা বর্ণ থাকে, অ এর পরে যদি দীর্ঘ ইকারওয়ালা বর্ণ থাকে, মনে রাখবেন, অ এর পরে যদি হ্রস্ব উকারওয়ালা বর্ণ থাকে বা শব্দ থাকে বা বর্ণ থাকে, অ এর পরে যদি দীর্ঘ উকারওয়ালা শব্দ থাকে, অ এর পরে যদি ক্ষীয় থাকে, কয়েকটা নিয়ম আমি আপনাদেরকে বলতেছি, আপনারা খেয়াল রাখিয়েন, কয়েকটা নিয়ম আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি, খেয়াল রাখিয়েন। অ এর পরে যদি, অ এর পরে যদি জফলাওয়ালা বর্ণ থাকে, অ এর পরে যদি ময় গওয়ালা বর্ণ থাকে, দেখেন, অ এর পরে যদি রিকারওয়ালা বর্ণ থাকে, ক্রিয়াপদের অকার যতগুলা আছে শুরুতে অর সাথে যদি রফলা থাকে, কতগুলা নিয়ম রে ভাই, সবকিছু মুখস্থ করার দরকার নাই। অ আছে, এরপরে রস্বইকার আছে, তার মানে ও হয়ে যাবে, সংগৃহীত উচ্চারণ হয়ে যাচ্ছে। অ আছে, এরপরে দীর্ঘ ইকার আছে, এখানে ডাইরেক্ট আছে অটা, এখানে নয় এর সাথে মিক্স আছে। আপনাকে যদি বলতে বলি এটাকে বলে তো মামনি, সোনামণিরা, বাবুরা, দেখি বলো তো এখানে কি লিখছি, এখানে লিখেছি ন, অ একটা অটোমেটিক্যালি বের হচ্ছে। আমরা জানি অকে বলা হয় নীলিন বর্ণ বা লুকায়িত বর্ণ, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের পিছনে ইতে লুকায় থাকে। কত বড় হারামজাদা দেখেন, এটার কোনো কার দি নেই, কার দি না বলে কত বড় বন্ড সবার পিছনে লাগিয়ে থাকে। তোমাদের চকবাজারে এরকম অনেক টিবিলিং দেখছি আমি, এরা শুধু ক্লাসের আসে মাইয়াদের পিছে ঘুরি ঘুরি ঘুরি, হারাম 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 কুল্লু হারাম। এ অ এর পরে দীর্ঘ ইকার আছে, তাহলে নো দি, দেখেন অ এর পরে হ্রস্ব উকার আছে, ও নু, আমরা অলরেডি জেনে গিয়েছি মূর্ধন্য না থাকলে কি হয়ে যায়, দন্তন্য হয়ে যায়। অ এর পরে দীর্ঘ উকার আছে, বো ধু, দীর্ঘ উকার তাহলে হ্রস্ব উকার হয়ে যায়, কিন্তু অটা ওকারান্ত হয়ে গেছে, খেয়াল করছেন। অ এর পরে ক্ষীয় আছে, এখানে আমি লিখবো পোক খো, দেখেন নিয়মটা আলাদা পড়াতে হচ্ছে না, আপনি অলরেডি জেনে যাচ্ছেন। এই আমার ক্লাসের টাইম কিন্তু আর বেশি নাই, 15 মিনিট আছে, আর শেষ করে দিচ্ছি। চমৎকার একটা জিনিস আপনাদেরকে আজকে রিপ্রেজেন্ট করছি, আমি উদাহরণের মাধ্যমে নিয়মগুলো বলে দিচ্ছি। অ এর পরে জফলা আছে, তার মানে দেখেন এটা কি রকম উচ্চারণ হচ্ছে, পক্ষ। অ এর পরে জফলাওয়ালা বর্ণ থাকলে, অ এর পরে ময় গোওয়ালা বর্ণ থাকলে অজ্ঞ। আচ্ছা এখানে হসন্ত হবে, চন্দ্রবিন্দু হবে কিনা, অবশ্যই হবে, কারণ এখানে বর্গীয় জয় যোগ ইটা উঠে যাচ্ছে, অজ্ঞ। মসৃণ, অ এর পরে যদি রিকারওয়ালা বর্ণ থাকে মসৃণ হয়ে যাবে, তখন মসৃণ, মূর্ধন্য না থাকলে কি হয়ে যায়, দন্তন্য, মসৃণ। তারপর দেখেন যতগুলা ক্রিয়াপদ আছে, এই মনে রাখেন যতগুলা ক্রিয়াপদ আছে সবগুলা শেষের মধ্যে কি হবে, ওকারান্ত হবে। এই এবার বলেন তো এখানে আমি কি লিখছি, হ্যাঁ তোমাদের অনেকে বলবে যে বলল, বলল এটা ক্রিয়াপদ ভাই, ওকারান্ত করে দেয়, ক্রিয়াপদ হলে লাস্টের বর্ণটা অবশ্যই ওকারান্ত হবে, বললো, বললো। এই এখানে বলতো আমি কি লিখছি, করব, দেখি বলতো এটা করব নাকি কি উচ্চারণ হবে সেটা বল। ঠিক আছে, বধু নদী, মাশাআল্লাহ অনেকে অনেকে পাইছেন, ভয় পাইছি স্যার এরভাবে হারাম করে দিয়েন না, আমাদেরকে একটু সুযোগ দেন। কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না, মিলেমিশে চলবো আমরা, বাঘের যুগে খাবো, ঠিক আছে। এটা করব না ভাই, এটা হচ্ছে করব, করব। ওকারান্ত হলে লাস্টে কি হয়ে যাবে, ওকারান্ত হলে ক্রিয়াপদ হলে লাস্টে ওকারান্ত হয়ে যাবে, এটা কিন্তু মাস্ক মনে রাখবেন, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার আই তাহলে এটা হবে যাবো, দেখেন ওকারান্ত হয়ে যায়, আর অন্তঃস্থ জ থাকলে কি হয়ে যায়, বর্গীয় জ। শুরুতে অ এর সাথে যদি রফলা থাকে, শুরুতে অ এর সাথে যদি রফলা থাকে এটা ওকারান্ত হয়ে যাবে, লিখছি ফতম। চট্টগ্রামের মানুষরা বিশেষ করে নোয়াখালী মানুষরা বিশেষ করে কিছু উচ্চারণে এত বেশি পরিমাণে লঙ্ঘন করে, আমার জন্য একটা ফতামালো পেপার নিয়ে আসো,
আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি যে, আর ররে কি বলে ল, আর ভাই লফিককে লাতিয়ে লিয়াজউদ্দিন বাজারে তুল লিখছেদ গরি আইবের সমত রেলগাড়ির ধাক্কা হাইয়ার লোডু পড়ি গিয়ে কথাই লক্ত হইজি। আল্লাহ 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 আল্লাহ, তোরা কাছে মাপ চাই ভাই, শুদ্ধ উচ্চারণটা কর না ভাই। পয়ের সাথে রফলা থাকলে, যে কোনো অয়ের সাথে যদি রফলা থাকলে এটা ওকারান্ত হয়ে যাবে, প্রথম। প্রথম, আমার কথা কি বুঝাতে পেরেছি? অয়ের কয়েকটা নিয়ম, আমি 5টা ইন্ডিকেট করছি না। বলেন, অয়ের সাথে যদি রস্ব ইকার থাকে, অয়ের সাথে যদি দীর্ঘ ইকার থাকে, অয়ের সাথে যদি রস্ব উকার থাকে, অয়ের সাথে যদি দীর্ঘ উকার থাকে, সবগুলো অ ওকারান্ত হয়ে যাবে। তাহলে এবার বলেন তো এখানে কি লিখছি? ছবি। এই উচ্চারণটা কি ঠিক থাকবে নাকি চেঞ্জ হবে? সংবৃত থাকবে নাকি বিবৃত থাকবে? ভেরি গুড, তাড়াতাড়ি কমেন্ট কর ভাই, আমার ক্লাসের টাইম বেশিক্ষণ নাই, তাড়াতাড়ি কমেন্ট কর। ছবিতে উচ্চারণ কিরকম হবে? ঠিক আছে, তারপর আসেন সতী উচ্চারণটা কিরকম হবে? লেখ ফবাত ফবাত ফবাত। আমি বিশ্রী করে উচ্চারণ করছি, আপনি শুদ্ধ করে উচ্চারণ করবেন। এই 3টা উচ্চারণ যদি আপনি পারেন, ইনশাআল্লাহ আমি আপনাকে আর এটাতে বেশিক্ষণ জ্বালাবো না। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ছবি, ভেরি গুড, মাশাআল্লাহ। আমি একটা রাইট আনসার দেখছি, আমি বেশি খুশি হয়ে গেছি। কে লিখছে রে এটা? আপি আক্তার, স্যার আবার আপনি। সতী লিখেছি, সতীটা কি হবে? দন্তস থাকলে কি হয়ে যায়? তালবস। ভেরি গুড, সতী, কারণ রস্ব ইকারওয়ালা দীর্ঘ ইকারওয়ালা বর্ণ থাকলে ওকারান্ত হয়ে যাবে। এখানে লিখছি প্রভাত, শুরুতে অয়ের সাথে যদি রফলা থাকলে এটা ওকারান্ত হয়ে যাবে, প্রভাত। প্রভাত, তাহলে প্রহার, প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা। ঠিক আছে, এতটুকু সবার মনে থাকবে। তাহলে অধ্বনির 5টা উচ্চারণের নিয়ম বলেন তো? অয়ের সাথে রস্ব ইকারওয়ালা, অয়ের পরে দীর্ঘ ইকারওয়ালা, অয়ের পরে রস্ব ইকারওয়ালা, অয়ের পরে দীর্ঘ ইকারওয়ালা থাকলে অগুলা কি হয়ে যাবে? ওকারান্ত হয়ে যাবে। এখানে 4টা নিয়ম বানাতে, অসুবিধা না, পারবি। অয়ের পরে, শুরুতে অয়ের পরে যদি ক্ষীয়ওয়ালা বর্ণ থাকে, অটা ওকারান্ত হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি লিখছি? দক্ষ না, এটা লিখেছি দক্ষ। দেখেন, দক্ষ, কথা কি মনে থাকবে? এখানে লিখেছি দক্ষ, কথা কি মনে থাকবে? দক্ষ। আরেকটা কিছু উচ্চারণটা আর কয়েকটা উদাহরণ দিয়ে আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তারপর দেখেন তো, এই দেখেন তো এবার এই বর্ণগুলা আমি উচ্চারণটা আপনাদেরকে এখন পড়াইলাম, যেটা মুছে দিলাম সেখান থেকে আমি উচ্চারণ জিজ্ঞেস করবো এখন আপনাদেরকে। অধ্বনির উচ্চারণ, আদ্য অ এর পরে রসই রসৌকার ওয়ালা বর্ণ থাকলে, বা রস্বইকার বা রস্বইকার ওয়ালা বর্ণ থাকলে, অথবা দীর্ঘ উ বা দীর্ঘ ওয়ালা থাকলে ও মতো হয়ে যাবে। তাহলে ওইটার উচ্চারণ অলরেডি আপনারা বলে দিয়েছেন আমাকে, ছবি। ঠিক আছে, এবার আমি বলি তো যদি উচ্চারণটা করেন তো আপনারা, যদি উচ্চারণটা করেন তো সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজ यहाँ दिल्लां खुश हो गई भाई, তোরা রাইট আনসার ইন দেখিয়ে রে। দিল্লান কুশেগি, দিল্লান কুশেগি, এটা হবে যদি। ভেরি গুড, মাশাআল্লাহ, রাইট আনসার দিয়েছেন আপনারা। নদী, এটাও অলরেডি বলেছে। আচ্ছা, অরুণ উচ্চারণটা করেন, আশা করি এটা পারবেন। উ হয়ে যাবে কেন? এরপরে রস্বকারওয়ালা বর্ণ আছে, অরুণ, মূর্ধন্য থাকলে দন্তন্য হয়ে যায়। অনুমান, রস্বকারওয়ালা বর্ণ আছে, অনুমান। আমার কথা কি বোঝা গিয়েছে? অধ্বনির উচ্চারণ। তারপর 2 নাম্বারটা দেখেন, এটাও আমি বলে দিয়েছি, অয়ের পরে ক্ষীয় থাকলে, বর্গীয় জয় থাকলে, রফলাওয়ালা যুক্ত থাকলে অয়ের উচ্চারণ কিসের মতো হয়ে যাবে? ও। এখানে কি লিখছি? ফক্ক না ভাই, এটা হবে পক্ষ। দেখেন আমি একটু দ্রুত যাচ্ছি। দক্ষতা না ভাই, এটা হবে দক্ষতা। এখানে কি লিখছি? যজ্ঞ, এটা হয়ে যাবে যোগ গো, চন্দ্রবিন্দু হবে কারণ ইটা উঠে যাচ্ছে। প্রথম লিখেছি, এটা হয়ে যাবে প্রথম। ভেরি গুড, এগুলো আমি উদাহরণগুলো অলরেডি বলছি। অ এর পরে যদি রস্বইকার ওয়ালা মাঝখানে অ থাকলে, এরপরে যদি এরা থাকে, রিকার ওয়ালা বর্ণ থাকে এবং জফলা থাকলে উ এর মতো হয়ে যাবে। যেমন আমি লিখেছি সকরুণ, দন্তস্ব থাকলে কি হয়ে যাচ্ছে? এ কি হয়ে যাচ্ছে? সকরুণ, তালবস্য হয়ে যাচ্ছে। কথা কি মনে থাকবে? উপবৃত্ত, দেখেন উপ রিকার ওয়ালা বর্ণ আছে, এই দেখেন বৃত্ত, উপবৃত্ত। অসভ্য, দেখেন অ আছে, এটা ঠিক থাকবে কারণ এটা জফলাওয়ালার আগের বর্ণনা, কিন্তু এখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অসভ্য।
তারপর দেখেন অদম্য, অটা ঠিক থাকবে কিন্তু এটা হয়ে যাবে অদম্য, অদম্য। আমার কথা কি এতটুকু বোঝা গিয়েছে অধ্বনির উচ্চারণটা? তারপর আসেন যুক্ত ব্যঞ্জনের লাস্টে যদি যুক্ত বর্ণ থাকে, আমি আবার বলি লাস্টে যদি যুক্ত বর্ণ থাকে, আচ্ছা আমি এখানে কি লিখছি শান্ত, দেখেন লাস্ট শব্দটা কি যুক্ত বর্ণ, তার মানে কি এটা যুক্ত বর্ণকে মাস্ট ওকারান্ত করে দিতে হবে। দেখেন শান্ত। এবার বলেন তো এখানে আমি কি লিখছি কমলাকান্ত, এটার উচ্চারণ লেখেন। বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কমলাকান্তের উচ্চারণ লেখেন, একটু দ্রুত লেখেন, একটু দ্রুত লেখেন, কমলাকান্তের উচ্চারণ লেখেন। দক্ষ, হ্যাঁ ভেরি গুড। অনুমান, ভেরি গুড। অরুণ, মাশাআল্লাহ। অনুমান, ঠিক আছে। অনুপ্রু, শেয়ার কর, শেয়ার কর। সাইবা তাবাসসুম মুনা, হ্যাঁ সুন্দর হয়েছে আপনারটাও। ঠিক আছে। অরুণ, তারপর অরুণটা একজনে ওকারান্ত দিয়েছে, এটা ওকারান্ত হবে না, ওকারান্ত হবে, ঠিক আছে। ভেরি গুড, এটাও অনেকে রাইট আনসার দিয়েছে। লা কান্ত, দেখেন লাস্টের শব্দটা যুক্ত বর্ণ বলে এটা মাস্ট ওকারান্ত হবে। আরেকটা কি বলেছি, ক্রিয়াপদের শেষের অটা মাস্ট ওকারান্ত হয়ে যাবে, যেমন ক্রিয়াপদ বলল না, এটা হবে বলল, ওকারান্ত হয়ে যাচ্ছে ক্রিয়াপদ বলে। এটা যাব না, যাবু, ওকারান্ত হয়ে যাচ্ছে। আমার কথা কি বুঝে গিয়েছে? এরপর একটা লাস্ট একটা দেখেন, তর, তম, আনো, এই প্রত্যয়গুলা যদি থাকে মাস্ট এগুলা ওকারান্ত হয়ে যাবে। আচ্ছা আমি এখানে কি লিখেছি বৃহত্তর, দেখেন বৃহত্তর, দেখছেন বৃহত্তর। আচ্ছা এখানে কি লিখছি প্রিয় তম, ভেরি গুড, প্রিয়তম। অনেকে আবার আমার দিকে চাচ্ছে, তাহলে তোরা যে উচ্চতর গণিত বলস, উচ্চতর বানান লেখ, উচ্চারণের উচ্চারণটা লেখ উচ্চতর। দেখেন তর আছে, তর থাকলে কি কারান্ত হয়ে যাবে, ও কারান্ত হয়ে যাবে। উচ্চ, দেখেন স ত র, ও কারান্ত হয়ে গেছে। তাহলে নিম্নতম নাকি নিম্নতম? নিম্নতম। দেখান এবার আনো থাকলে, আনো থাকলে কি হয় কারান্ত হয়ে যাবে, ও কারান্ত হয়ে যাবে। এখানে আমি কি লিখছি দেখান, আরে না ভাই এটা হবে দেখানো। আনো প্রত্যয়ওয়ালা যতগুলো শব্দ থাকবে সবগুলো ওকারান্ত হয়ে যাবে। আশা করে বুঝাতে পেরেছি। যতটুকু পড়িয়েছি অতটুকু আমি রোমন্ত দিব, আপনাদেরকে অলরেডি বাড়ির কাজ দিচ্ছি, এগুলা আপনারা করে আমাকে দিবেন। ঢাকা বোর্ডে 2025 সালে আসছে, একটু সময় দিয়ে আপনাদেরকে করতে দিলাম, এটা আপনারা আমাকে করে কমেন্ট সেকশনে জানাবেন গত বছর ঢাকা বোর্ডের প্রশ্নটা আপনারা আমাকে সমাধান করে দিবেন। এটা এটা আপনি স্ক্রিনশট নেন, এটা অলরেডি আমি করে দিলাম, ঢাকা বোর্ডেরটা আপনারা সমাধান করে দিবেন, ঠিক আছে? ঠিক আছে। তারপর দেখেন চট্টগ্রাম বোর্ডেরটাও দেখেন, অলরেডি এটাও আমি সমাধান করেছি। শ্রদ্ধা দন্তস্বর সাথে যদি রফলা থাকে দন্তস্ব হয়ে যাবে স্রোত দা, পোদ দো, দেখেন পোদ দো, স্রোত দা, মহত্ব, 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 ব্রাহ্মণ, ব্রাহ্মণ, বাড়িয়া, বাড়িয়া হলে তো বাড়িয়া হবে আর কি। বাংলাদেশের সবচেয়ে শান্ত একটা জেলা, যেখানকার মানুষরা খুব শান্তিতে বসবাস করে। শূন্য, তালবর্ষ থাকলে কি হয়ে যাবে, দীর্ঘকার থাকলে দন্তন্য রসকার হয়ে যাবে, শূন্য, ওকারান্ত হয়ে যাচ্ছে। 40 নু, 40 নু, দেখেন 40 নু, বেতন, ওকারান্ত হয়ে যাবে। আচ্ছা অনহ, দেখেন অন হু। আশা করি চট্টগ্রাম বোর্ডটা আমি সমাধান করে দিলাম, ঢাকা বোর্ডটা আমি আপনাদেরকে বাড়ির কাজ করে দিলাম। আরেকবার স্ক্রিনশট নেন, ঢাকা বোর্ডটা আমারে ছাড়া নেন, আমি লুকায় যাই, ঠিক আছে? এবার আসেন আমি এতটুকুতে শেষ করে দিয়ে জাস্ট 5টা এমসিকিউ আপনাদেরকে জিজ্ঞেস করব। আপনাদের তো এমসিকিউ আসে না, শুধু অ্যাডমিশনে আসে। শুধু এই 5টা এমসিকিউ শেষ করে আমি শেষ করে দিচ্ছি, বরাবর 9টা বাজার আর 1 মিনিট বাকি আছে, 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এরপরে আমাদের ফিজিক্স বস, ও মাই গড, ফিল্ড সায়েন্সের ঐতিহ্যবাহী প্লেয়ার ইঞ্জিনিয়ার সায়েম রহমান আমাদের সামনে উপস্থিত হবেন। অলরেডি স্টুডিওতে এসে ড্রেসিং রুমে কি করছে, ঠিক আছে? আর আগামী কালকে আমাদের মাঝে একমাত্র ব্যাচেলর ছেলে
যার কোনো বিয়ে হচ্ছে না, আপনাদের প্রিয় শাহিন স্যারের ক্লাস, শাহিন স্যারের ক্লাস, তারপর আবার মেহেদি স্যারেরও ক্লাস, এরপরের দিন বাদুন স্যারের ক্লাস, আবার আপনাদের কার ক্লাস বলেন তো, একের পর এক চলতে থাকবে ইনশাল্লাহ। আজকে আমি জাস্ট 15 মিনিট লেট হওয়ার কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, ওটা আসলে আমারই একটু ব্যস্ততা ছিল। ইনশাল্লাহ প্রতিদিন ইবিআইটা সবাই থাকবে, সায়েন্সের গুলা শুধু সায়েন্সের মানুষরা করবে, ইবিআইটা আমরা সবাই মিলে করব, কথা কি মনে থাকবে? আর আপনাদের একটা রিকোয়ারমেন্ট থাকতে পারে, আপনারা যারা গ্রুপে আছেন গ্রুপে জানাবেন, যারা আপনারা অন্য কিছু চাচ্ছেন আমাদের পেজে যে কোনো একটা পোস্টে আপনি কমেন্ট করবেন, কথা কি মনে থাকবে? ইনশাল্লাহ বাংলা রিলেটেড এটা আমি আপনাদেরকে সমাধান করে দিব। অধ্বনির উচ্চারণের উদাহরণ কোনটি? অধ্বনির বিবৃত, আচ্ছা বিবৃত মানে কি বলছিলাম? স্বাভাবিক উচ্চারণ। এখানে রস্যকার আছে, সুতরাং এটা ও তুল হয়ে যাবে, ও তুল। এখানে দীর্ঘইকার আছে, তার মানে ও হয়ে যাবে ও দীর। দেখেন এখানে রস্যকার আছে, কো রুন, তার মানে কি স্বাভাবিক উচ্চারণ হচ্ছে অনেক অনেক অনেক, সুতরাং সঠিক উত্তর হচ্ছে এটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর আসছে 24-25 সেশনের মধ্যে আসছে। পরেরটা দেখেন, স্মৃতিসৌধ প্রমিত উচ্চারণ কোনটি? স্মৃতিসৌধ। আপনি দেখেন ও আছে, ও থাকলে কি হবে? এটা হয়ে যাবে। এটা কোথায় আছে দেখি বলেন তো? ও রস্যউ, দেখছেন? স্মৃতিসৌধ, লাস্টেরটা ওকারান্ত হয়ে গেছে, সুতরাং গটাই রাইট অ্যান্সার। পরেরটা দেখি, আহ্বান, হয়ের সাথে বফলা থাকলে কি হয়ে যায়? উভ। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা? আহ্বান, 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 কোনটা? তোরা অলরেডি বুঝে গিয়েছিস আর খেলায় হয়ের সাথে ব। তাহলে জিহব্বানা, জিউভা, বিউভল, আহ্বায়ক। লাস্ট একটা দেখেন, অধ্যাপক। অধ্যাপক শব্দের অটা উচ্চারণটা কিরকম হবে? সংবৃত নাকি বিবৃত? অর্ধ সংবৃত নাকি বিবৃত? সংবৃত মানে কি? অস্বাভাবিক, অর্থাৎ বিকৃত উচ্চারণ। কারণ আমরা জানি অধ্যাপকটা কিরকম উচ্চারণ হচ্ছে, তোরা দেখ ভাই, অধ্যাপক। তাহলে দেখেন অটা আর অ নাই, ও হয়ে গেছে, তার মানে এটা সংবৃত উচ্চারণ। রাইট আনসার হচ্ছে ক। লাস্ট এমসিকিউ, এটা জিজ্ঞেস করে আজকের মাহফিলে আপনাদেরকে তাবরুক দিয়ে আমি শেষ করে দিব। এই ভাইয়া আজকে তাবরুক কি হয়েছে? বিরিয়ানি? হ্যাঁ, ও বিফ বিরিয়ানি হয়েছে, আলহামদুলিল্লাহ, শেষ করে দিব। অধ্বনির উচ্চারণে সংবৃত উচ্চারণ কোনটি? সংবৃত মানে কি? অস্বাভাবিক। অটা ও হয়ে যাচ্ছে কোথায়? অটল ঠিক থাকবে, অনাচার ঠিক থাকবে, অমানিসা, অতি, ভেরি গুড, অতি। অয়ের পরে রসইকার ওয়ালা বর্ণ থাকলে কি হয়ে যাচ্ছে? ও হয়ে যাচ্ছে। আজকের ক্লাস এতটুকুই, বেশি দ্রুত যাই নাই, স্লোতেও যাই নাই, স্ক্রিনশট নেওয়ার সময় দিয়েছি। আপনাদের সাথে অনেকে ছিলেন অধ্যক্ষ, মাশাআল্লাহ, অনেকে রাইট আনসার। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কি জানেন? আপনাদের রেসপন্সটা, সবাই দেখি রাইট আনসারে রেসপন্স করছে। তার মানে কি আমি বুঝে যাচ্ছে আমার পথটা খুব সহজ হবে, কারণ আপনারা সবাই মেধাবীকে নিয়ে আমি কাজ করতে যাচ্ছি। জেনেক্স পরিবারের সাথে সবগুলো মেধাবী আসছে ইনশাল্লাহ। বাকি যারা আছে তোমরাও চলে আসো ইনশাল্লাহ। ইবিআই তে আলাদা ভর্তি হতে পারে, যারা কমার্স আর্টস মাদ্রাসার স্টুডেন্ট আছে আপনারা ইবিআই তে ভর্তি হতে পারবেন। আজকে আমি প্রাথমিক আলোচনাটা করছি, আর একটা কোথায় চন্দ্রবিন্দু, কোথায় হর্ষ চিহ্নটা বসে, কোথায় তালব্য দন্তস হয়ে যায়, এটা আর অধ্বনির উচ্চারণের নিয়মটা আমরা আজকে পড়লাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এ ধ্বনির উচ্চারণ, বফলা, জফলা, মফলার উচ্চারণ এবং যতগুলা বুট কোয়েশ্চেন আছে সেগুলো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে সলভ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যাদের জন্য আজকে ক্লাসটা গুরুত্বপূর্ণ মনে হবে তাদের টাইমলাইনে শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিজ্ঞাপন বিরতি, এরপরে আসছে ফিজিক্স বটস জনাব সাইম রহমান 5 মিনিটের মধ্যে। আসসালামু আলাইকুম।